এবারে কয়েকটা রোগের নাম বলছি, সেটা কন্ট্রোল করার জন্য কি কি ডায়েটের প্রয়োজন সেটা আপনি বলবেন। ইউরিক অ্যাসিড কন্ট্রোলের জন্য কীরকম ডায়েট দরকার? ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের একটা ওয়েস্ট প্রোডাক্ট বলতে পারি, এবং যেটা বডি আমাদের ক্লিন করে। যখন ইউরিক অ্যাসিড বিভিন্ন কারণে, তার অনেক কি ফ্যাক্টর আছে সেদিকে যাচ্ছে না, বিভিন্ন কারণে যখন আমাদের বডিতে ইউরিক অ্যাসিড বাড়ছে এবং ইউরিক অ্যাসিডটাকে বডি ক্লিন করতে পারছে না, তখন আমাদের ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেল বাড়ছে। প্রবলেমটা হচ্ছে ক্লিনজিংয়ে, ক্লিন করতে পারছে না বা বিভিন্ন কারণে ইউরিক অ্যাসিড বাড়ছে। ইউরিক অ্যাসিড বাড়লেই আপনাকে যে ডাল খাওয়া বন্ধ করে দিতে হবে, আপনাকে বিভিন্ন ওই টমেটো খাওয়া, ঢ্যাঁড়স খাওয়া বন্ধ করে দিতে হবে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। ইউরিক অ্যাসিডের প্রবলেম হচ্ছে পিউরিনে, প্রোটিনে নয়। পিউরিন সমৃদ্ধ খাবার আপনাকে বাদ দিতে হবে, এবং সেক্ষেত্রেও ডিপেন্ড করছে আপনার ইউরিক অ্যাসিডের লেভেলটা কোথায় আছে। আমরা মেয়েদের ক্ষেত্রে মোটামুটি বলি 2 থেকে 6 ইজ দ্য নর্মাল লেভেল, ছেলেদের ক্ষেত্রে 3 থেকে 7। যদি মনে হয় যে আমার জাস্ট 7 বর্ডারে পৌঁছেছে, তার মানেই সব বন্ধ করতে হবে তা নয়। হ্যাঁ, জেনারেলি আমি যদি বলতে পারি, তাহলে আমি পাকা মাছ, চর্বি জাতীয় মাছ, রেড মিট বা একটু মুসুর ডাল বা এই ধরনের খাবারগুলো বন্ধ করবে, এবং ফ্রুটস খেতে হবে, সবজি খেতে হবে। ফলেও যে প্রচুর প্রচুর খেয়ে যাবো তা নয়, ফলের মধ্যেও ফ্রুক্টোজ থাকে, আমি যদি ওভার ইনটেক করি সেখান থেকেও কিন্তু প্রবলেম হতে পারে। আর প্রচুর জল খেতে হবে, অ্যাটলিস্ট 4 লিটার জল ইনটেক করতেই হবে, তাহলে ইউরিক অ্যাসিডের সমস্যা যদি কারো হয়ে থাকে ঠিক থাকবে। আচ্ছা, আর থাইরয়েডের ক্ষেত্রে? থাইরয়েডে তো অনেক কিছু হয়। থাইরয়েডে হাইপোথাইরয়েড হয়, হাইপার থাইরয়েড হয়, আর একটা হ্যাসিমোটো বলি, যেটা অটো ইমিউন রিলেটেড থাইরয়েড। অনেক সময় আমরা থাইরয়েডের রিপোর্ট করাই, কিন্তু ওই অটো ইমিউনের দিকটা আমরা টাচ করি না। থাইরয়েড হচ্ছে হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড, সেই অনুযায়ী ডায়েট করছে, কিন্তু কিছুতেই তার প্রবলেম সলভ হচ্ছে না। আর একটা যেটা আমি বললাম হ্যাসিমোটো, যেটা অটো ইমিউন কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ডিস্টার্ব করে থাকে, সেইগুলো লেভেলেও কিন্তু অনেককে ভাবতে হবে, অনেকে এই দিকটা দেখেই না। এনিওয়ে, থাইরয়েডের ক্ষেত্রে ওই যে থাইরয়েড হয়েছে সেই অনুযায়ী আপনাকে ডায়েট করতে হবে। থাইরয়েডটা অনেকটা ওয়েটের সাথে রিলেটেড থাকে, ওয়েটটাকে ঠিকঠাক ম্যানেজ করতে হয়, রিফাইন্ড খাবারগুলোকে বাদ দিতে হয়, এবং কুসিফেরাস মানে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এগুলো খাওয়া বন্ধ না, এগুলোকে ভালোভাবে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলেই হয়। থাইরয়েড হলেই ফুলকপি, বাঁধাকপি খাওয়া যাবে না, একদম ভুল ধারণা। যারা খায়, মানে অনেকেই নর্থ ইন্ডিয়ার দিকে ফুলকপি, বাঁধাকপি অ্যাজ এ স্যালাড, অ্যাজ এ পরোটা ফর্মে ভাপায় না, সেইগুলোর ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। এইগুলি মোটামুটি করলে থাইরয়েড হবে। আরেকটা জিনিস হচ্ছে থাইরয়েডের একটা আমি দেখেছি, মানে আমি ফেসবুকের পোস্ট ঘাঁটতে ঘাঁটতে দেখেছি, প্রচুর মানুষের ধারণা আছে থাইরয়েড হলে থাইরয়েডের মেডিসিন সারা জীবন খেয়ে যেতে হবে। এটা কিন্তু ভুল ধারণা। আমার প্রচুর ক্লায়েন্ট থাইরয়েডের মেডিসিন ড্রপ করেছে, কারণ থাইরয়েডের মেডিসিন যদি আপনি সারা জীবন খেয়ে যান তার সাইড এফেক্ট থাকে, বডি থেকে ক্যালসিয়াম লিচ করে। আপনি যদি অনেক বছর ধরে থাইরয়েডের মেডিসিন খান, আপনার দেখবেন পায়ে ব্যথা হচ্ছে, গাঁটে গাঁটে জয়েন্টে ব্যথা হচ্ছে। তো থাইরয়েডের মেডিসিন খেয়ে যেতে হবে, এই মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসুন। কীভাবে থাইরয়েডের হরমোনটাকে ব্যালেন্সে করবেন, কীভাবে রিভার্স করবেন, সেটার উপর আপনি নিজের লাইফস্টাইল এবং ডায়েটের উপর নজর দিন। আমরা যদি একটু ঠিকঠাকভাবে ডায়েটটাকে মেনটেন করি না, থাইরয়েড হরমোন আবার কিন্তু ঠিকঠাকভাবে রিলিজ হবে, যদি না হ্যাসিমোটো থাকে। চুল পড়ার সমস্যা কি ডায়েটের মাধ্যমে ঠিক হয়? একদমই, কারণ চুল হচ্ছে বিভিন্ন কারণে পড়ে। যদি নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সির কারণে হয়, তাহলে সেটা আমরা নিউট্রিশন দিয়ে সেটা ঠিক করতে পারি। কিন্তু চুল আরও অনেক কারণ, কেমিক্যাল, কালার, জলের প্রবলেম, এই সমস্ত কারণে, হ্যাঁ জিন থেকেও হয়, বিভিন্ন কারণে হয়। জিন থেকে হলে প্রথম থেকেই হবে, আর যদি জিন থেকে না হয় পরের দিকে হেয়ার ফল হয়। তো আমি যদি দেখি আমার সাডেন হেয়ার ফল হচ্ছে, তার মানে বুঝতে হবে আদারওয়াইজ আমি প্রচুর কিছু এমন প্রোডাক্ট ইউজ করছি, বা আমার জলের কারণে হতে পারে। আর যেটা হয় সেটা হচ্ছে নিউট্রিশনাল কারণে। যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে, থাইরয়েডের প্রবলেমে হতে পারে, পিসিওএস অ্যান্ড পিসিওডির ক্ষেত্রে হতে পারে হেয়ার ফল। তো সেক্ষেত্রে ডিম, যেটা বায়োটিন, মানে খুব ভালো একটা প্রোটিন আমরা ডিম থেকে পাবো। এবার যারা ভেজিটেরিয়ান সেক্ষেত্রে আমাকে তো ওই অপশানটা থাকে না, সেক্ষেত্রে কিছু স্প্রাউটস এবং ডাল আমরা যদি ডায়েটে নিয়মিত খাই তাহলে সেটা সাপোর্ট করবে। যদি আপনার মনে হয় সাডেন হেয়ার ফল হচ্ছে, অবশ্যই হিমোগ্লোবিন, থাইরয়েড, এগুলো জেনারেল যে কারণে হয় এগুলো টেস্ট করাবেন। ভিটামিন ডি কমে গেলেও অনেক সময় হেয়ার ফল হয়। তো যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে আপনাকে খেজুর, কিশমিশ অ্যান্ড মাছ, ডিম, ডাল, এগুলো তো আছেই, শাকসবজি, এগুলো ডায়েটে ইনক্লুড করবেন, তাহলে ওটা আস্তে আস্তে কিন্তু রিকভার করে যায়। এছাড়া কিছু সিডস আছে, যেমন যেটা তিল বা তিসি, এগুলোও কিন্তু আমাদের হেয়ারের জন্য খুব ভালো, এগুলো ডায়েটে ইনক্লুড করুন। আচ্ছা,
বাদবাকি রিজনে যদি কমে তাহলে ওটা ডায়েট দিয়ে হবে না, ওই কারণেই যদি আমার হেয়ার ফল হয় আমাকে এই ব্লাড টেস্টগুলো করতে হবে এবং তার সাথে আমাকে চেক করতে হবে রিসেন্ট আমি কোনো নতুন প্রোডাক্ট ইউজ করছি কিনা, যে কারণে আমার হঠাৎ করে হেয়ার ফল শুরু হয়ে গেল, বা রিসেন্ট আমি কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছি কিনা হেয়ারের ওপর, সেটার কারণে হচ্ছে। তো সেইগুলোকে তাহলে দেখতে হবে। এবার আসি স্কিনের দিকে, স্কিনে ব্রণ বা এই সমস্যা, তো এইটা কিভাবে কন্ট্রোল করা যায়? আমার স্কিনের ওপর আমরা অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করি, কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার ভিতরটা যদি ঠিক না থাকে, আর ভিতর যদি ঠিক থাকে আপনার স্কিন এমনি ন্যাচারালি ভেতর থেকে গ্লো করবে। এবার স্কিনে যে আপনি বললেন অ্যাকনির ব্যাপারটা, অ্যাকনি তো অনেক সময় পেটের প্রবলেম থেকে হয়, কনস্টিপেশন বা পেট ক্লিয়ার না হলে হয়। সেকেন্ড হচ্ছে হরমোনাল কারণে হয়, আমাদের কিছু ফিমেল হরমোন যদি ডিস্টার্ব করে বা মেল হরমোনের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে মানে অ্যাকনি আসে। আর যদি মাথায় ড্যান্ড্রফ থাকে সেক্ষেত্রেও অ্যাকনি হতে পারে। কিছু খাবার আছে যেটা আমাদের স্কিনটাকে কিন্তু ন্যাচারালি ভিতর থেকে ভালো রাখবে, যেটাকে হেলদি স্কিন বলা হয়, এবং আমাদের একটা গ্রেসফুলি এজিং সেটাকেও কিন্তু ঠিক রাখবে। সেই রকম খাবার বলতে আমরা রেগুলার ডায়েটে যদি একটু স্যালাড বা সবজি যেগুলো ভীষণ কালারফুল হয়, যত ব্রাইট কালার হবে তত তাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য, সব কিছুর জন্যই ভালো। মানে স্কিনের যে এজিং এসে যায়, কম বয়সে যে বয়সের এটা আসে, সেটা কিন্তু আসতে দেয় না এই অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমাদের ব্রাইট কালার, সবুজ, লাল, হলুদ, বিভিন্ন এই ধরনের যে সবুজ সবজি, ব্রাইট কালার সবজি, ফল, এগুলোকে ডায়েটের মধ্যে রাখতে হবে, নট ফ্রুট জুস, গোটা ফল। এছাড়া বাদাম, যার মধ্যে থাকে জিঙ্ক, সেলেনিয়াম বা ভিটামিন ই, এইগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, যেটা স্কিনের টাইটেনিং ব্যাপারটাকে ঠিক রাখে। আর অ্যাকনির জন্য আমাদের প্রচুর জল খেতে হবে, দরকার হলে ডিটক্স ওয়াটার ইনক্লুড করুন, কারণ আপনার লিভারটাকে ক্লিন রাখতে হবে এবং পেটটাকে ঠিক রাখতে হবে। ডিটক্স ওয়াটার আমাদের টক্সিনটাকে রিমুভ করে দেয়, যার ফলে মুখে যদি পিম্পলস আসে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। আচ্ছা, আর এর জন্য যে আমি জানি আপনি ডার্মাটোলজিস্ট নয়, তাও আমি জিজ্ঞেস করছি, কিন্তু আমাদের একটা নিজস্ব ডার্মা ক্লিনিক আছে, সেই কারণে আমার কিছুটা আইডিয়া আছে। আমার নিজের একটি ডায়েট ক্লিনিকের সাথে একটি ডার্মা ক্লিনিক আছে, যেখানে বড় বড় ডার্মাটোলজিস্টরা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করে থাকে। ও আচ্ছা, তাহলে আমি জিজ্ঞেস করি, এই যে ফেস ওয়াশ করছে, এই করছে, এতে ক্লিন হচ্ছে, ওতে কি কোনো কাজ হয়? কাজ দেখুন, আমাদের ক্লিনজিংয়ের তো ভীষণই দরকার হয়। তো কেমিক্যাল যে সমস্ত থাকে জিনিসগুলো, সেগুলো অনেক সময় ক্ষতি করে যদি আপনি স্কিন টাইপ অনুযায়ী না ইউজ করেন। আমাদের তো ফেস ওয়াশ বা ক্লিনজিংয়ের জন্য এগুলো করতেই হয়, কিন্তু আপনার ফেস টাইপ অনুযায়ী এগুলোকে ইউজ করা উচিত। তার জন্য অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কনসালটেশন নেওয়া উচিত, যে আমার জন্য কোন জিনিসটা দরকার। সবার জন্য সবটা নয়। বুঝতে পেরেছি। এমন কিছু জিনিস আছে যেটা রোজ খাওয়া উচিত? হ্যাঁ, একদম। একটা ব্যালেন্স ডায়েট, আর ব্যালেন্স ডায়েটের মধ্যে 5টা জিনিস পড়ে। মানে আমাদের যেটা সবুজ শাকসবজি অ্যান্ড ফ্রুটস, যেখান থেকে আমরা ফাইবার পাবো, ভিটামিন পাবো, মিনারেলস পাবো, জল, যেটা আমাদের রোজ খাওয়া অবশ্যই দরকার, ফ্যাট খাওয়া উচিত, কিন্তু হেলদি ফ্যাট আসে মাছ, চিকেন, আমাদের বিভিন্ন ধরনের বাদামগুলো থেকে, বিভিন্ন সিডস থেকে, চিয়া সিডস, তিল, তিসি, এগুলো থেকে আসে। তো এই ধরনের খাবার রাখা উচিত। আর আমাদের যেটা হেলদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটা আমরা ভাত, রুটি, ওটস, জোয়ার, বাজরা, এগুলো থেকে পাবো, এই সবটা মিলিয়ে যখন থাকবে, কোনো একটা ল্যাক হলেই কিন্তু প্রবলেম। সবটা যখন আপনার ডায়েটে একসাথে থাকবে, তবেই কিন্তু একটা ব্যালেন্স ডায়েট হচ্ছে এবং আপনি সব দিক থেকে সুস্থ থাকবেন। একটা যদি গন্ডগোল হয়, তখনই সেটার ঘাটতি সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার দেখা দেবে। আচ্ছা, একটা বিষয় বলি, যে এখন এই যে আমি ফার্স্টেই শুরু করলাম যেটা দিয়ে রোগা হওয়া, মোটা হওয়া, অনেকে রোগা হওয়ার জন্য কি হচ্ছে, খাচ্ছেই না, যেটা আমি বলছিলাম যে খাচ্ছে না, এর ফলে উল্টে গ্যাসের প্রবলেম হচ্ছে। তো সেটাকে কি কোনোভাবে কন্ট্রোল করা যায়? একদম। ডায়েট করতে গিয়ে গ্যাসের প্রবলেম হয় তখনই, যখন ডায়েটটা ঠিকঠাক হয় না। নিজের মতো ডায়েট করলাম, ইউটিউব দেখে ডায়েট করলাম, ওর কথা শুনে ডায়েট করলাম, তখন যদি আমার ডায়েটে প্রচুর গ্যাপ পড়ে যায়, না খেয়ে থাকছি, তখন গ্যাসের প্রবলেম হয়। যদি আমি প্রচুর পরিমাণে শুধু স্যালাড খেয়ে থাকছি ওজন কমানোর জন্য, তখন গ্যাসের প্রবলেম হয়। যদি আমি ওই প্রোটিন পাউডারগুলো কেউ একটা বললো সেটা খেয়ে থাকলাম, বা প্রচুর চিকেন আর ফিশ খেয়ে থাকছি, কোনো ভাত রুটি খাচ্ছি না, আমি প্রোটিন ডায়েটে আছি, এগুলো থেকে গ্যাসের প্রবলেম হয়। এগুলো তো কোনো হেলদি ডায়েট নয় বা ব্যালেন্স ডায়েটও নয়। আপনি যখন প্রপারলি একটা ব্যালেন্স ডায়েট করবেন, তখন গ্যাসের প্রবলেম হবে না। উল্টে যদি আপনার থাকে, সেটা ঠিক হয়ে যাবে। আপনাকে সময়ের ব্যবধানে 3 থেকে 4 ঘন্টার মিনিমাম গ্যাপে একটা করে মিল নিতে হবে। সারাদিনে 3টে মিল আপনাকে মেনটেন করতেই হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, এবং তার সাথে ছোট ছোট
মিল, টোটাল 5 to 6 মিল। যদি সময় না থাকে সেটা 5টা মিল বা 3টে মিলে আসবে, কখনোই লং গ্যাপ হবে না। এবং একটা ওই স্যালাড বা প্রোটিন পাউডার শুধু খেয়ে থাকলে হবে না, সব রকম খাবার একটু আগে যেটা বললাম 5 ফুড গ্রুপস আমাদের মেনটেন করতে হবে, তাহলে গ্যাসের প্রবলেম। আর জলটা খেতে হবে, নাহলে ডাইজেস্টই হবে না, তাহলে তো গ্যাসের প্রবলেম আসবেই। আচ্ছা, আর একটা জিনিস মাথায় এলো, ওই জন্য জিজ্ঞেস করছি, এটা এই যে আমরা ডিম খাচ্ছি, ডিমের কথা একটু আগে উঠলো, অনেকে ডিম আর 3 রকমভাবেই খায়, আমি 3 রকমই বলি, যে সেদ্ধ করে খায়, একটা হচ্ছে অমলেট খায়, আর একটা হচ্ছে পোচ সামথিং ওটা খায়, তো কোনটা খাওয়া বেটার? ডিম সিদ্ধ তো সবসময়ই ভালো, ডিম সিদ্ধ সবসময়ই ভালো, কারণ সেটা সিদ্ধ হচ্ছে, ওতে কোনো তেল লাগছে না এবং পুরো তার নিউট্রিশনাল ভ্যালুটা মেনটেন থাকছে। আর সেকেন্ড হচ্ছে পোচ, যেটা বলছেন, পোচ বলতে কিন্তু ওয়াটার পোচ হয়। পোচ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু ওই সানি সাইড আপ, ওটা কিন্তু পোচ নয়, ওটার একটা দিক ফ্রাই হচ্ছে, দ্যাট ইজ সানি সাইড আপ। আর পোচ যেটা অ্যাকচুয়াল সেটা হচ্ছে ওয়াটার পোচ, যেটা জলে হয়, তাতেও কিন্তু তেল ব্যবহার হয় না, ওটাও কিন্তু ডিম সিদ্ধর মতো ততটাই হেলদি। এবং ওখানে আপনি নুনটা ব্যবহার করবেন কি না করবেন সেটাও আপনার চয়েস, তো সেক্ষেত্রে পুরোটাই হেলদি বলতে পারি। আর অমলেট যেটা হয় তাতে নুন থাকে, তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেটা আমরা একদম ইন্ডিয়ানরা খাই আর কি বেশি, তো সব কিছু মিক্স করে এবং ডাবল সাইড তেল দিয়ে ভালো মতো ভাজা হয়, তাতে পুষ্টিগুণ নষ্ট হচ্ছে। যদি আপনার হাই প্রেশার থাকে, হার্টের প্রবলেম থাকে, রেগুলার অমলেট একদমই খাওয়া যাবে না, কারণ ওটা পুরোপুরি তেলে খুব ভালো মতো মানে ভাজা হচ্ছে এবং কুসুমটাও থাকছে, তো সেক্ষেত্রে ওটা খাওয়াটা ঠিক হবে না। তো এরকম নয় যে এটা খাওয়াই যাবে না, সেটা বলবো না, কিন্তু কম্পারেটিভলি আপনি যদি বলেন পোচ এবং ডিম সিদ্ধ অনেক হেলদি, তার নিউট্রিশনাল, হ্যাঁ ওয়াটার পোচ, নিউট্রিশনাল ভ্যালুটা মেনটেন থাকছে। কিন্তু অমলেট যেহেতু ভাজা হচ্ছে তেলে এবং নুনের ব্যবহার হচ্ছে, তার পুষ্টিগুণ অনেকটা নষ্ট হচ্ছে এবং হাই প্রেশার থাকলে বা হার্টের প্রবলেম থাকলে রেগুলার একদমই খাওয়া যাবে না। আচ্ছা, সেদ্ধ ডিমের ক্ষেত্রে অনেকে উপরে নুন দিয়ে খায়, সেটা খাওয়াই যায়, কারণ অসুবিধা কিছু নেই, কিন্তু ওই যাদের প্রেশারের প্রবলেম থাকে, হাই প্রেশার, কাঁচা নুনটা তারা অ্যাভয়েড করবে, বাকি খুব চিমটি ভোর নুন দিলে কিছু অসুবিধা কিছু নেই। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।